কেমন আছো? কোচি ক্লাসে গার্লস মিশন, তাই তো? ক্লাস 12 তোমরা দেখতে পাচ্ছ না, বুঝতে পারছি ঠিক আছে। আমি তোমাদের সঙ্গে শেষের দিকে আবার পরিচয় করে দেবো, টেনশনের কোনো কারণ নেই। আমরা ক্লাস পর্বটা স্টার্ট করছি। আজকে কি স্টার্ট করবে ম্যাডামরা? ওহমস ল, কারেন্ট, ইলেকট্রিসিটি অ্যান্ড ওহমস ল। টেনশনের কোনো কারণ নেই, আমি তোমাদের সঙ্গে আবার শেষে পরিচয় করে দেবো। বলেন আমরা লাস্ট কি করেছিলাম? আমাকে একটু খাতা দেখাও তো, কি আছে লাস্ট। মানে তোমরা তোলোনি, তাই তো? আচ্ছা, তাহলে আজকে আমাদের মেইনলি ওহম নিয়ে শুরু করব আলোচনা। বুঝতে পারলে কি বললাম? বিজ্ঞানী ওহম। আমি সম্ভবত আমার একটু সেই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বোঝানোর চেষ্টা করছিলাম, যে আমাকেও সেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, স্পেশালি ওহম থেকে, তাই না? কোনো একটা ইন্টারভিউ বোর্ডের গল্প বলছিলাম। সো আমাদের প্রথম বক্তব্য ওহম দিয়ে শুরু করছি। ওহমস ল আমরা লিখতে লিখতে স্টার্ট করব। ওহমস ল, বলুন তো ম্যাডাম, ওহমসের সূত্র কি? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাত। আগে কথাটা লিখি, তারপরে আলোচনা করছি। উষ্ণতা ও অন্য কি হলো ম্যাডামরা? ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত থাকলে ওই পরিবাহী, আচ্ছা, কোন পরিবাহীর মধ্য দিয়ে, কোন পরিবাহীর মধ্য দিয়ে, এর মধ্যে তেল ঠিকঠাক নেই, তেল ভরতে হবে। তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর, কিছু বলছেন ম্যাডামরা? দুই প্রান্তের বিভব প্রভেদের, অন্যজন দেখতে পাচ্ছ না, তারা আমার মাথার উপর বসো। বিভব প্রভেদের সমানুপাতে, আমার মাথাটা করো। তারা বেরিয়ে দিলে তারা কি ভাববে আমাকে? ইয়ং ছেলেটা কি বলছে? সমানুপাতে। না ম্যাডাম, ছাড়িনি, টেনশনের কোনো কারণ নেই। ছাড়িনি বলতে ওটা ভিডিও আপলোড হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, উষ্ণতা ওটা না চাইলে এটা কি করে ছাড়বো? এটা তো কল্পনা করা উচিত না, নিশ্চয়ই ছাড়া হয়েছে। তো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, when the temperature and another physical quantity remains constant, then the flow of current through the conductor is directly proportional to the voltage difference between of the conductor. তাহলে কোনো একটা পরিবাহী, পরিবাহী মানে কি বলতে পারি আমরা? তাহলে প্রথম আমরা যে শর্তগুলো অ্যাপ্লাই করছি, পরিবাহী, পরিবাহী মানে কি? পরিবাহী মানে যে তড়িৎ পরিবহন করতে, আমরা তাকে কাকে ইন্ডিকেট করছি বলতো? তারকে। আমরা তারকে পরিবাহী বলছি। তার বা ইংরেজি কি বলা? ওয়্যার। ওয়্যার, যার মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। ধরুন এটা একটা পরিবাহী ম্যাডাম, এটা একটা পরিবাহী, ঠিক আছে? আমরা একটা পরিবাহী নিলাম। তাহলে তোমাদের এই ওহমের বক্তব্যটাকে একটু, যে কিছুটা ত্রুটিযুক্ত বিষয় আছে সেটা একটু জানার চেষ্টা করি। একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে আমরা কি করলাম বলতো? তড়িৎ প্রবাহ পাঠানো। এটাকে ভোল্টেজ, যার ভোল্টেজ কত, উৎস যার ভোল্টেজ কত, ই ভোল্ট। এদিকে কারেন্ট কত যাচ্ছে ম্যাডাম? আমরা আই। তাহলে পরিবাহী একটা পয়েন্ট নাম এ, একটা পয়েন্টের নাম কি? বি। তাহলে এ পয়েন্টের ভোল্টেজ কি হবে? ভি এ, বি পয়েন্টের ভোল্টেজ কি হবে? ভি বি। ঠিক আছে? কারেন্ট কত যাচ্ছে? এ থেকে বি এর দিকে। কেন? ভি এ বড় না ভিবি বড়? অবশ্যই ভি এর মানটা ভিবি থেকে বড়। কেন? কারণ কারেন্ট সবসময় কোথা থেকে কোথায় যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে ওহমের বক্তব্য কি বলছে? কোন একটা পরিবাহী, এটা তার এর মধ্যে যে কতটা কারেন্ট যাবে সেটা কি ডিপেন্ড করছে? এই কারেন্টটা ডিপেন্ড করছে দুই প্রান্তে বিভব প্রভেদ, একটা VA মাইনাস VB যে পার্থক্যটা তার সঙ্গে সমানুপাতিক, তাই তো? এই যে বক্তব্য, এটা কিন্তু আমাদের ভুল।
না সমস্যা নেই, তোমরা লিখে ভুল কাটতে পারো, সমস্যা নেই, আমাদের বিষয়টা জানতে হবে কেন ভুল। তোমাদের তাড়াহুড়ো কোনো কারণে যদি আস্তে আস্তে লিখতে না পারো, কম লেখো, সমস্যা নেই, বোঝার চেষ্টা করো। আমি তোমাদের ভিডিও পজ করে দিয়ে তোমাদের লেখার জন্য সময় দেবো একদম ফ্রিলি, যেমনভাবে তোমরা নর্মালি ক্লাস করো সেভাবেই ক্লাস করো, ঠিক আছে? এমন না যে আমি মুছে দেবো। সো এটা আমাদের বক্তব্য। বক্তব্যটাকে আমি সামনে রেখে আমি চেষ্টা করলাম এটা একটা পরিবাহী তার বা আছলা তার। আছলা তার মানে কি? যার মধ্যে কোনো কাপড় নেই, মানে যার মধ্যে কোনো প্লাস্টিক জড়ানো নেই, যেগুলোতে বেড়া বাঁধানো হয়, সেরকম একটা তার। এটা ধরুন তো প্লাস্টিক জড়ানো তার অংশ, এর মধ্যে কারেন্ট পাঠালাম, তাহলে তারের দুটো প্রান্ত নিলাম, একটা পয়েন্টের নাম এ, একটা পয়েন্টের নাম বি। তাহলে ভি এ বড় না ভি বি বড়? কেন ভি বি বড়, ভি এ বড়? কারণ কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে যায়। তাহলে কতটা বড়? এটা আবার কার সঙ্গে সমানুপাতিক? এটাই তো আমরা জানি। কে বলেছে? আমি বলিনি, ওহমস বলেছে। তাহলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তো স্যার এটাই হওয়ার কথা, কিন্তু আপনি ভুল কেন বললেন? আমি ভুল বললাম কারণ ওহমস ঠিকই বলেছে, আমিও ঠিক বলছি, তাহলে এটা ভুল কেন? ভুল হচ্ছে কি, এখানে আমাদের কিছু একটা তথ্য অ্যাড করতে হবে। কি? যে এখানে পরিবাহীর কথা বলা মানে এখানে কিছু একটা মানে যন্ত্র অ্যাড করাতে হবে। এখানে ভি এর ভোল্টেজ আর ভি বির ভোল্টেজ আলাদা নয়, একই ভোল্টেজ। কি কথা বলতেন স্যার? কারণ আমরা জানি কারেন্ট উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে যায়, এখানে ভোল্টেজের পার্থক্য যন্ত্রে আমরা খুঁজে পাবো না। যদি পেতেই হয় এর মাঝখানে কি বসাতে হবে? একটা রোধ বসাতে হবে। কি বসাতে হবে? একটা, মানে আমি সার্কিটটাকে নতুন ভাবে তোমাদের ডিজাইন করার চেষ্টা করছি, যেটা আমাদের আলোচনার মেইন বিষয় হতে যাচ্ছে। এটা একটা রোধ, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের অ্যাড করেছে, আমরা কি করলাম? দুটো একটা তড়িৎ উৎস যুক্ত করলাম। কি যুক্ত করলাম? যার ভোল্টেজ কত? ভি ভোল্ট। কারেন্ট কত যাবে? এর রোধ কত? এর একটা প্রান্তের নাম আর একটা প্রান্তের নাম। এই ভোল্টেজ কত? ভি এ বড় না ভি বি বড়? এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় স্যার, তাহলে আগেরটার সঙ্গে এখনকার সম্পর্কটা কি? যে এই যে রোধ বসে, এই যে রোধটা কিন্তু আমাদের এখানে লাগবে, কারণ রোধ না হলে ভোল্টেজের ড্রপ ঘটে না। এই যে বিভবের পার্থক্য ড্রপ আমরা ঘটলেও খুঁজে পাবো না। স্যার রোধটা কি? আমি তো জানি না। তোমাকে সহজ কথা একটাই বলে দিচ্ছি, পৃথিবীতে যতগুলো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে প্রত্যেকেরই রোধ আছে। অ্যাকচুয়ালি রোধকে যে কোনো তড়িৎ যন্ত্র, এই যে আমি কথা বলছি, এই মাইক্রোফোন যেটাকে ট্রান্সডিউসার বলা হয়, এই যে আমার ফোন, বা এই যে আমার যে ক্যামেরা, এই যে লাইট, ফ্যান, টিভি, রেফ্রিজারেটর, এনি কাইন্ডস অফ ইলেকট্রিক্যাল ডিভাইস, সবার নাম কি? রোধ। যদি তোমাকে প্রশ্ন করা হয় একটা রোধের উদাহরণ দাও, যে কোনো তড়িৎ যন্ত্র, কথা কি বলুন, বুঝতে পারলে? প্রথম উত্তর, স্যার রোধ কি? রোধ বাধা দেয়, প্রবাহ যাত্রার বাধা সৃষ্টি করে। ওহমের ক্ষেত্রে মানে প্রবাহ যাত্রার মধ্যে বাধার যে অনুপাত বা ভোল্টেজ বাই প্রবাহের অনুপাত, ওগুলো পরে ঘোরার ঠিক পরে বলে। আমি রোধ নিয়ে আলোচনা শুরু করেছি, আজকে পুরো ক্লাসে রোধ আলোচনা হবে না। রোধ জিনিসটা কি? রোধ হচ্ছে গিয়ে যে কোনো তড়িৎ যন্ত্র। দ্বিতীয় উত্তর, যিনি ভোল্টেজ খায় তার নাম রোধ। যিনি ভোল্টেজ খায়, স্যার ভোল্টেজ কে খায়? যে কোনো তড়িৎ যন্ত্র ভোল্টেজ খায়। কেন? যে সমস্ত তড়িৎ যন্ত্র ভোল্টেজ খায় তাদের জন্য আমাদের বিল দিতে হয়। আমরা যে মাসের শেষে একটা ইলেকট্রিক সাপ্লাই অফিসে বা 3 মাসের শেষে ইলেকট্রিক সাপ্লাই অফিসে বিল দেই, বিলটা কিসের জন্য দেই? আমি ভোল্টেজ খেয়েছি তাই। যেসব যন্ত্র ভোল্টেজ খায় তাদের জন্য ভোল্টেজ মানে বিল দিতে হয়। মানে যে সমস্ত যন্ত্র, এই যে তোমাদের মাইকটা চলছে, এই মাইক্রোফোনটা কি সারা জীবন চলবে? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ থাকবে, যতক্ষণ পর্যন্ত চার্জ স্টোর থাকবে। এই যে ব্যাটারিতে ভোল্টেজ থাকবে, ভোল্টেজ শেষ তো খেলা শেষ। তার মানে কি? মাইকটা ভোল্টেজ খায়। আমার যে ক্যামেরা বা ফোন বা যাই বলো না কেন, তো এখানে তোমার হচ্ছে গিয়ে চার্জ আছে, সো যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ চলবে, আদারওয়াইজ চলবে না। তুমি যে মোবাইলে তোমার ভিডিও দেখছো তুমি অপর প্রান্ত থেকে, তোমার মোবাইলে যদি চার্জ না থাকে তোমার মোবাইলে তুমি দেখতে পাবে না। সো এক কথায় যতক্ষণ পর্যন্ত আমি ভোল্টেজ সাপ্লাই করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোনো একটা জায়গায় ইলেকট্রিক্যাল মানে ইনফরমেশন পাবো। বাংলা কথায় ভোল্টেজ খাদকের অপর নাম রোধ। স্যার কোনো যন্ত্র বেশি খায় তার জন্য বেশি বিল দিতে হয়, কোনো যন্ত্র কম ভোল্টেজ খায় কম বিল দিতে হয়। যে যন্ত্র যত বেশি ভোল্টেজ খাবে সেই যন্ত্রের জন্য তত বেশি মানে বিল দিতে হবে। স্যার ভোল্টেজটা খায় কেন? ভোল্টেজটা খায় এই ব্যাটার রোধের জন্য, কোনো জন্য না। যে যন্ত্র যত বেশি রোধ হয় সেই যন্ত্র তত বেশি ভোল্টেজ খায়, আর সেই যন্ত্রে তত বেশি বিল দিতে হয়।
বিল কারেন্টের জন্য দিতে হয় না, বিল কারো বাড়িতে ডিজাইনের জন্য দিতে হয় না, বিল দিতে হয় ভোল্টেজের জন্য। তুমি কতটা ভোল্টেজ মানে নিয়েছো সেই ভোল্টেজ নেওয়ার জন্য পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, টেনশনের কোনো কারণে, জিরো টেনশন একদম। তুমি কতটুকু ভোল্টেজ খাবে কোন কোন যন্ত্রের সাথে সেটাই তোমার বিলের কারণ। কথা বোঝা গেল কি বললাম? অর্থাৎ এখানে যেহেতু আমি কোনো কিছু দেইনি, না বাতি, না টিভি, না রেফ্রিজারেটর, না ফ্যান, কিছু দেইনি, তোমার যা মন চায় তুমি কোনো একটা ইলেকট্রিক্যাল ডিভাইস বসিয়ে দাও, তবেই এই দুই প্রান্তে ভোল্টেজের ড্রপ ঘটবে। মানে আমি যখন রোদ বসাবো, এই রোদ কি করবে, এই ভোল্টেজ কিছুটা সে ড্রপ করবে, খেয়ে ফেলবে। ফলে কি করবে, দুই দিকে একটা ভোল্টেজের পার্থক্য সৃষ্টি হবে। ছিল এখানে 20 ভোল্টেজ, হয়ে গেল 5 ভোল্টেজ, তাহলে 15 ভোল্টেজ গেল কোথায়? কে গেল? রোদ। অর্থাৎ তখনই মানে ওহমের সূত্রটা ভ্যালিড হবে। এটা ওহমের সূত্রের বক্তব্য ঠিক আছে, কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেক তারেরও রোধ থাকে, কিন্তু মেইনলি আমরা ইলেকট্রিক ডিভাইসের কথা বলছি। বোঝা গেল কি বললাম? তাহলে কি জানো, when the temperature and another physical quantity remains unchanged, যখন উষ্ণতা এবং মানে অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকবে, তখন এই যে পরিবাহী বা কোনো একটা তড়িৎ যন্ত্র, সেটা হতে পারে টিভি, রেফ্রিজারেটর, ফ্যান এটসেট্রা, এই পরিবাহীর দুই প্রান্তে যে বিভবের পার্থক্য, সেটাই ডিপেন্ড করবে এখানে কত জোরে কারেন্ট যায়, বা এই পরিবাহীর মধ্যে কারেন্ট কত জোরে যাবে, দুই প্রান্তে বিভবের পার্থক্যটাই ডিপেন্ড করছে। বুঝতে পারলে কি বললাম? অর্থাৎ ওহমের সূত্রে এখানে ইনভ্যালিড হলেও এখানে ভ্যালিডেশন আমরা পাবো। সো হালকা করে আমি লেখার চেষ্টা করছি কি আসে এখানে। ধরা যাক, কি করা যাক ম্যাডামরা, ধরা যাক কানকে মুচড়ে দাও, মুচড়ে দিয়ে দাও। কোন পরিবাহী দুই প্রান্তের বিভব যথাক্রমে VA ও VB। বলুন তো ম্যাডামরা, কে বড়? ভ্যাবার থেকে বড়। VA VB থেকে বড়, ভ্যাটা ভ্যাবার থেকে বড় হলে বি, এবং ওই পরিবাহী মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে কি অনুসারে বলুন তো? অ্যাকর্ডিং টু ওহমস ল, ওহমের সূত্রানুযায়ী। তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা নিরীহ হয়ে গেছো, কথা বলতে পারছো না কেন? সিম্পল বিষয় ম্যাডামটা। ওহমের সূত্রানুযায়ী VA মাইনাস VB যে পার্থক্যটা কার সঙ্গে সমানুপাতিক ম্যাডামরা? তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে। বা VA মাইনাস VB যদি আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দেই, তাহলে কি পাবো? একটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা R বলছি, আরটার নাম রেজিস্ট্যান্স। যদি আমরা VA মাইনাস VB কে V বলি, তাহলে V সমান সমান IR বা RI যাই বলি না কেন, এটা কি ওহমের সূত্রের গাণিতিক রূপ। This is the mathematical information, formation of Ohm's law, not ওহমের সূত্র, ওহমের সূত্র। ভাইয়া যেখানে কিছু বলছেন ম্যাডাম না, তো দেখতে পাচ্ছ না, আমি সরে যাচ্ছি, টেনশন করে করবে, জাস্ট ওয়েট এন্ড সি, নেক্সট ওয়েট এন্ড সি। আমি আর সম্পর্কে এখন কিছু বলছি না, তোমরা লিখে নাও, আমাদের আর নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এমন নয় যে স্যার আরটা কোথায় পেলেন, কি আরটা নিয়ে আলোচনা আজকে পুরো ক্লাসে হবে না, ঠিক আছে? জাস্ট আগে লিখে নাও। আমি সরে যাচ্ছি, তোমাদের সামনে থাকো না, তোমরা আমাকে সহ্য করতেই পারছো না। স্টুডেন্টরা এতটাই অ্যাক্টিভ যে এখানে একটা ল কথাটা লিখিনি, সেটাও কিন্তু আমাকে বলে দিল যে ওহমস লটা আপনি লিখতে বলে দিলেন, বা খুব ভালো লাগে। ওই জন্য যারা ভিডিওর অপর প্রান্তে ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পারো, তো তোমরা ডাইরেক্ট আমার সঙ্গে কনসাল্ট না করে আমার স্টুডেন্টের সঙ্গে কনসাল্ট করতে পারো। ওরা আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং ওভার কনফিডেন্স। সো যদি সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের সঙ্গে সেটা কন্ট্যাক্ট করে দেবো। সো দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল ফরমেশন অফ ওহমস ল। তাহলে মোটের উপর কি দাঁড়ালো ম্যাডামরা? মোটের উপর দাঁড়ালো
যে কোনো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তবে কোনো একটা পরিবাহী বলতে তার নয় ম্যাডামরা, পরিবাহী আমি নিজেও দেখি তার বোঝে, কিন্তু এখানে পরিবাহী বলতে কোনো একটা তড়িৎ পরিবাহী, যে তড়িৎ পরিবহন করে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, সে টিভি, ফ্যান, রেফ্রিজারেটর কোনো কিছু হতে পারে। পরিবাহীর দুই প্রান্তের যে বিভবের পার্থক্যটা হবে সেটা কত দ্রুত কারেন্ট ছুটবে তার নির্ভর করে সেটাই। তো সেই হিসেবে আমরা প্রথমে একটা পরিবাহী নিলাম, let us consider a electrical conductor whose the potential difference between two ends of the conductor respectively VA and VB, where VA greater than VB, and the current flow through the conductor are also I, so we can write according to Ohm's law, so we can write VA minus VB is proportional to I. If we remove the proportional sign, then we can write something constant K, where K are called resistance. Sir, which is the resistance? Resistance টা K. আমাদের আলোচনার মেইন বিষয় কিন্তু ওহম নিয়ে হবে। এটা হচ্ছে ওহমের সূত্রের প্রথম গাণিতিক রূপ। তাহলে আমাদের প্রথম প্রশ্ন স্যার রোধ কি? আমাদের ক্লাস 10 লেভেলে প্রশ্ন আসতো যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। আমরা তাহলে ওহমের সূত্র কি জানি? V equals to I, তাহলে R সমান কি লিখবো তোমরাই বলো? তাহলে তুমি এবার বলো ওহমের সূত্র রোধের সংজ্ঞা আমি কি লিখবো? তুমি যেহেতু বললে যে আমরা জানি ওহমের সূত্র V equals to IR, ভেরি গুড। তাহলে R সমান সমান কি? তাহলে তোমাদের বক্তব্য অনুসারে তোমরা বলছো V equals to, তাহলে R সমান কি ম্যাডাম না? V by I। তাহলে এটাকে আমরা ভাষায় প্রকাশ করতে পারি না? V টা কি বলো তো? V টা বিভব পার্থক্য, নট ভোল্টেজ পোটেনশিয়াল, বিভব পার্থক্য। আর I টা কি প্রবাহ মাত্রা। তাহলে কি বলবো? কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার অনুপাতকে রোধ বলা হয়। এটা সুন্দর বিষয়। প্রথম ধারণা এটা বুঝতে পারলি বললাম। রোধের যদি ডেফিনিশন বলা হয়, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রা অনুপাতকে রোধ বলে। বুঝতে পারলে ম্যাডাম না? রোধের ডেফিনিশন এটাই কি রোধের ডেফিনিশন না? যদি বলা হয় রোধ কাকে বলে? প্রবাহের যাত্রাপথে যে বাধার সৃষ্টি হয় সেটা কি বলা হয়? রোধ। তাহলে রোধ কি বলতো? এক প্রকার, এর ইংলিশ কি? এর ইংলিশ হচ্ছে রেজিস্ট্যান্স। যার বাংলা অর্থ কি বলুন ম্যাডাম না? রোধ। তার বাংলা অর্থ কি? বাধা, নট গাধা। আচ্ছা, প্রবাহের যাত্রায় বা যাত্রাপথে যে ধর্মের জন্য বাধার সৃষ্টি হয়, তাকে কি বলে ম্যাডাম না? তাকে রোধ বলে। বা যে ধর্মের জন্য কোন প্রবাহের যাত্রাপথে বাধার সৃষ্টি তার নাম রোধ। তাহলে প্রবাহ রোধটা কি? প্রবাহের যাত্রা একটা বাধা, এক ধরনের বাধা, যেটা কি তড়িৎ প্রবাহ যাত্রা কি করবে? বাধার সৃষ্টি করবে। ম্যাডামরা তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলুন তো? R সমান সমান কি? V বাই, আমরা কি R এর একক লিখতে পারি? রোধে জাস্ট একটু একক লেখার চেষ্টা করছি। প্রথমে ইউনিট আপনারা তো জানেন, বলুন একটু। প্রথমে আমরা কি একক লিখবো? ESU, ভেরি গুড। ESU কি লিখবো তোমরাই বলো? স্ট্যাট ভোল্ট বাই স্ট্যাট অ্যাম্পিয়ার। সো R সমান সমান কি? স্ট্যাট ভোল্ট বাই স্ট্যাট অ্যাম্পিয়ার। ম্যাডাম এটা কি হবে বলো তো? স্ট্যাট ওহম, স্ট্যাট ওহম। তাহলে এসআই কে আমরা কি লিখবো? R equals to ভোল্ট আর অ্যাম্পিয়ার সমান সমান ওহম। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি। বলো, কিছু বলছো? ও তাকে রোধ বলে। হায় রে জীবন, তোমরা না থাকলে আমার মনে হয় পড়ানো ছেড়ে দিতে হবে। তোমরা আছো বলে আমি বেঁচে আছি, না তবে মরে যেতাম।
সো ব্যাপারটা হচ্ছে কি এখানে কোচিং ক্লাসের মেয়েরা খুব মানে খোলা মানসিকতার এবং খুব ভালো মেয়েরা। আচ্ছা এখানে ইএমইউ তে একক কি হবে বলতে পারলাম না। ইএমইউ তে যেটা একক হবে আর সমান সমান কি ভি এর একক কি ইএমইউ ভোল্ট এবং ইএমইউ অ্যাম্পিয়ার বা কি হবে ইএমইউ ওহম। জাস্ট এককের দিক থেকে আমি যদি বলি বলুন তো ম্যাডাম না ডাইমেনশন কি হবে, ডাইমেনশন বা মাত্রা। আচ্ছা কালো কালি নেই না, কালো কালি নেই আচ্ছা দাও না, দাও না কালো কালি দাও না, কোথায় দাও না কালো কালি বলুন তো। আর সমান সমান কি বলুন তো ম্যাডাম না ভি বাই ডি এর মাত্রা কি, ডি এর মাত্রা কি আপনাদের জানা আছে m l স্কয়ার টি টু দি পাওয়ার -3 i ইনভার্স বাই i, তাহলে কি আসলো m l স্কয়ার টি টু দি পাওয়ার -3 i ইনভার্স 2। স্যার আপনি এটা পেলেন কি করে বুঝতে পারছি না। সো আমরা তো এটা জানি, আমি তোমাদের বিভব নিজে বলেছিলাম v সমান সমান কি w বাই q, w মানে কি m l স্কয়ার টু দি পাওয়ার -2, q সমান সমান কি। তাহলে এবার দেখো তো আমি যেটা লিখলাম কি ভুল লিখলাম নাকি, ব্যাস। সো এটা আমাদের মনে রাখতে হয় ভালো করে, ঠিক আছে। তাহলে মাত্রা এটা গেল। আমরা কোয়ান্টিটি দেখি একক মানে রাশি কোয়ান্টিটি, টিটিটি কোয়ান্টিটি রাশি, রাশি এটা কি রাশি ম্যাডাম না ইটস স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। why because it's just magnitude present but direction or orientation doesn't present time। কারণ এর শুধুমাত্র মান আছে কোনো দিক বা অভিমুখ নেই। because it's just magnitude present but direction or orientation doesn't present time। আচ্ছা আমরা কি শিখবো বলুন তো এবার, এদের মধ্যে সম্পর্ক শিখবো, রিলেশন, রিলেশন সম্পর্ক করব। নাম্বার 1 কোন কোন সম্পর্ক শিখবো, প্রথমে ইস্যুর সঙ্গে সাইয়ের সম্পর্ক দেখো, ইস্যুর সঙ্গে সাইয়ের সম্পর্ক বলেন ম্যাডামরা। ওহমটা লাইন হয়ে যাচ্ছে তো মানে আসলে ওহমের প্রতি ভালোবাসা না থাকলে যা হয়। হ্যাঁ কিছু বলছেন ম্যাডামরা, ভিডিওটা অফ করে দেবো। আচ্ছা ঠিক আছে ভিডিও অফ করে দিচ্ছি, লেখো জিরো টেনশন অফ করে দিচ্ছি তোমার লেখো। তাহলে কি দাঁড়ালো ম্যাডামরা, রিলেশন নিয়ে আমরা আলোচনা করব। কোন একটা জায়গায় কোশ্চেন করছিল তোমরা মনে হয় কোনো জায়গায়, যাও বলে গেছি তোমরা জানো রিলেশন কার মধ্যে রিলেশন বলো তো, ওহমের বিভিন্ন এককের রিলেশন, যেমন ইএসইউ এর সঙ্গে এসআই, এসআই এর সঙ্গে ইএমইউ, ইএসইউ এর সঙ্গে ইএমইউ এটসেট্রা রিলেশন। তাহলে কি দাঁড়ালো বলুন তো ম্যাডাম, আমরা কি জানি আর সমান সমান ভাই ভি বাই আই বাই। তাহলে আর এর একক কি বলুন তো ম্যাডাম এসআই তে ওহম, বলতে 1 ওহম সমান সমান কি 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। 1 ভোল্ট সমান কত স্টার ভোল্ট ম্যাডাম না বলুন, ইএসইউ কে নিয়ে গেলে কি হবে 1 ভোল্ট সমান 1 এর 300। আপনারা তো জানেন বলছেন না কেন বলুন তো, ভয় পাচ্ছেন মশা কাটছো। আচ্ছা এখানে তো মোটিনের ব্যবস্থা করতে হবে। 1 অ্যাম্পিয়ার সমান কত স্টার অ্যাম্পিয়ার 3 10 টু দি পাওয়ার 9 স্টার অ্যাম্পিয়ার। তাহলে বলুন তো আমরা ক্যালকুলেশন করলে কি হবে 1/9 10 টু দি পাওয়ার -11 এত কি স্টার্ট ওহম নট সোহম। সো 1 ওহম ইকুয়ালস টু 1/9 10 টু দি পাওয়ার, এখানে 9 ওখানে তোমার 11 -11 ঠিক আছে। আচ্ছা পরবর্তী রিলেশন দুটো কি কি আছে, পরবর্তী রিলেশন দুটো যেটা আছে কি কি দেখো আমরা, একটা আমি লিখে দিচ্ছি, লিখে দিয়ে সরছি সমস্যা। ইএমইউ এর কি কি সম্পর্ক বলতে পারেন আমরা, ইএমইউ এর সঙ্গে এসআই রিলেশন। আমরা কি জানি আর ইকুয়ালস টু ভি বাই। আচ্ছা বলুন তো ম্যাডাম 1 ওহম সমান সমান কি 1 ওহম সমান সমান, আচ্ছা 1 ওহম না 1 ইএমইউ ওহম, বাইরে চলে যাও, যাওয়া আসা ফ্রি
এক ইএমইউ ওহম সমান কি বললাম আমরা 1 ইএমইউ ভোল্ট বাই 1 ইএমইউ অ্যাম্পিয়ার। মূলত এক ইএমইউ ভোল্ট সমান কত ভোল্ট? 10 টু দি পাওয়ার মাইনাস 8 ভোল্ট। আর এক ইএমইউ অ্যাম্পিয়ার সমান কত? 10 অ্যাম্পিয়ার। তাহলে কত আসলে ম্যাডামরা 10 টু দি পাওয়ার মাইনাস 9 ওহম ভোল্ট পার ওহম মানে অ্যাম্পিয়ার মানে কি ওহম, তাই না? আর একটা রিলেশন কি আছে? ইস্যুর সঙ্গে ইমুর সম্পর্ক। কার কার সম্পর্ক? ইস্যুর সঙ্গে ইমুর সম্পর্ক। সো 1 ইএমইউ ওহম সমান সমান 1 ইএমইউ ভোল্ট বাই 1 ইএমইউ অ্যাম্পিয়ার। না আমরা ইএমইউটা আগে লিখলাম, সমস্যা নেই, মানে এই জিনিসটা আগে লিখলাম। এটা কত বলতে পারেন আমরা? 10 টু দি পাওয়ার মাইনাস 8 ভোল্ট বাই 10 অ্যাম্পিয়ার। তাহলে আলটিমেটলি 10 টু দি পাওয়ার মাইনাস 9 ভোল্ট পার অ্যাম্পিয়ার মানে কি ওহম। স্যার আপনি তো এটা একটু আগে করলেন উপরে, আবার কেন করলেন? কারণ এটা আলাদা রিলেশন। বলতো 1 ওহম সমান 50 ওহম। এখানে কাজ করো তুমি 10 টু দি পাওয়ার 9 তো আছেই, তার সঙ্গে তুমি 1/9 10 টু দি পাওয়ার মাইনাস 11 এত এক্সট্রা ওহম। তাহলে কি দাঁড়ালো বলুন তো ম্যাডামরা? 1/9 10 টু দি পাওয়ার মাইনাস 20 এক্সট্রা ওহম। তাহলে যেটা দাঁড়ালো যে রোধের ইএসইউ এর সঙ্গে এসআই, ইএমইউ এর সঙ্গে এসআই এবং ইএসইউ ইএমইউ এর মধ্যে সম্পর্ক লিখে নাও। আমরা রোধের আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে আসবো, টেনশনের কোনো কারণ নেই। তাহলে আমাদের যেটা বিষয় দাঁড়ালো ম্যাডাম না, শুনুন, আমরা ওহমের অনেক বিষয় নিয়ে আলোচনা করব, টেনশনের কোনো কারণ নেই। কিন্তু প্রথমে আমার ছোট্ট কয়েকটা ধারণা যেগুলো আমরা আলোচনা করলাম সেটা কি ধারণা? না, প্রথম প্রশ্ন হচ্ছে কি আমাদের আলোচনার আজকে মেইন স্তম্ভ ছিল ওহম। ওহমের বক্তব্য কি ছিল? উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সঙ্গে সমান পথে পরিবর্তিত হয়। এখান থেকে আমরা ওহমের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করলাম। সেখান থেকে আমরা রোধের সংজ্ঞা জানার চেষ্টা করলাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহের যাত্রাপথে যে বাধার সৃষ্টি হয় সেটার নাম রোধ, বা দুই প্রান্তের বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় রোধ, বা প্রবাহের যাত্রাপথে যে ধর্মের জন্য বাধার সৃষ্টি হয় সেই ধর্মটাকে বলা হয় রোধ। রোধের একক মাত্রা রাশি সম্পর্ক আমরা এই সম্পর্কে আলোচনা করলাম। সেটা রোধের আর কি বাকি থাকলো? রোধের আরো অনেক বিষয় বাকি আছে, আমরা জাস্ট নামগুলো বলছি। আমরা এখন রোধের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। রোধ কত প্রকার? 2 প্রকার। কত প্রকার? নাম্বার 1 অভ্যন্তরীণ রোধ, নাম্বার 2 বাহ্যিক রোধ। এবার আমরা বললাম যে অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং বাহ্যিক রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। বাহ্যিক রোধ নিয়ে আজকে আলোচনা হবেই না, কারণ বাহ্যিক রোধের আলোচনার উপর এক্সট্রা একটা ক্লাস লাগবে। কি বলেন, বুঝতে পারলে? কারণ বাহ্যিক রোধ অনেক বড়, কারণ রোধ ঠিকঠাক ক্লিয়ার করতে পারা মানে আমাদের এই চ্যাপ্টারটা আমরা হাতে তুলে নিলাম একরকম, বাকিগুলোকে আমরা যে কোনো সময় ট্যাকেল করতে পারবো। তাহলে প্রথম প্রশ্ন কি বলতো? হাউ মেনি টাইপস অফ রেজিস্ট্যান্স ম্যাডাম? না, রোধ কত প্রকার? 2 প্রকার। কি কি? প্রথম প্রশ্ন, অভ্যন্তরীণ রোধ কিসের সাহায্যে মাপা হয়? অভ্যন্তরীণ রোধ আর বাহ্যিক রোধ রিওস্ট্যাট দিয়ে মাপা হয়। রিওস্ট্যাট রোধ পরিমাপক যন্ত্র। এই গন্ডগোল করো না, কি সমস্যা এরকম করছে কেন? তো ওকে ক্লাস তো বের করে দাও, সমস্যা নেই। সো টাইপস অফ রেজিস্ট্যান্স, টাইপস অফ রেজিস্ট্যান্স, রোধের প্রকারভেদ। কত প্রকার ম্যাডামরা? 2 প্রকার। নাম্বার 1 ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স বা এটাকে বাংলায় বলা হয় অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ। নাম্বার 2 এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এক্সটার্নাল রেজিস্ট্যান্স এর বাংলাতে কি? বাহ্যিক রোধ।
আচ্ছা, এবার একটা বিষয় বলতে চেষ্টা করো। বাহ্যিক রোধের আলোচনা অনেক লং, আমরা আগে ইন্টারনালটাকে একটু জানার চেষ্টা করি। তোমরা নষ্ট ভোল্ট নাম শুনেছো? নষ্ট ভোল্ট কিন্তু এই ইন্টারনালের ঘটনা ঘটে। যদি প্রশ্ন করি নষ্ট ভোল্ট কাকে বলে, কোষের অভ্যন্তরে অভ্যন্তরীণ রোধের দরুন বিভবের যে পতন ঘটে তার নাম নষ্ট ভোল্ট। কোষের অভ্যন্তরে অভ্যন্তরীণ রোধের দরুন বিভবের যে পতন ঘটে। স্যার প্রথম প্রশ্ন, ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ থাকে কোথায়? কোন একটা কোষের ভেতরে। কোথায় থাকে? কোষের ভেতরে। আর বাহ্যিক রোধ থাকে কোথায়? বহির্বর্তনীতে। মানে আমরা প্রথমে ইন্টারনাল রোধ সম্পর্কে জানার চেষ্টা করছি। ইন্টারনাল রেজিস্ট্যান্স একটু বোঝার চেষ্টা করব ম্যাডাম না। ইন্টারনাল রেজিস্ট্যান্স সম্পর্কে বিষয়টা আমরা এখনই ক্লিয়ার করছি, কারণ এটা ছোট্ট জিনিস আর এক্সটারনাল অনেক বড়। ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে কি? এটা একটা বর্তনী নিলাম, এই বর্তনীর রোধ কত আর, আমরা এখানে একটা কোষ নিলাম, কোষের তড়িৎচল বল কত ই, তড়িৎচল বল কত ই, এবং কোষের অভ্যন্তরীণ রোধ কত স্মল আর। এই যে আমরা এখানে একটা রোধ বললাম কোষের ভেতরে, এটার নাম অভ্যন্তরীণ রোধ, এটার নাম কি? বাহ্যিক রোধ। এটা কি রোধ? বাহ্যিক রোধ। বর্তনী কোথা থাকে? বহির্বর্তনী থেকে। বাহ্যিক রোধ। এটা কি বলতো? অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে প্রথম প্রশ্ন, স্যার অভ্যন্তরীণ রোধ থাকে কোথায়? অভ্যন্তরীণ রোধ থাকে কোষের মধ্যে। কোষ বলতে কি জিনিস স্যার? কোষ বলতে তড়িৎ কোষ, ব্যাটারি, ড্রাই সেল বা লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ। আমরা যে ব্যাটারি ব্যবহার করি, সে পেন্সিল ব্যাটারি হোক আর অ্যাভারেটি ব্যাটারি হোক আর সে টোটো কোম্পানির ব্যাটারি হোক, যে বড় বড় ব্যাটারি থাকে, টিভি দেখতে পাওয়া যায়, যে কোনো ব্যাটারি হোক না কেন, সেই ব্যাটারির ভেতরে যে রোধ থাকে সেই রোধটার নাম কি? অভ্যন্তরীণ রোধ। স্যার রোধ থাকে কোথায় ব্যাটারির ভিতরে? আচ্ছা, কোন একটা ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারির যে আমরা দুটো তড়িৎদ্বার ব্যবহার করি, কত তড়িৎদ্বার ব্যবহার করি? একটা নাম ক্যাথোড তড়িৎদ্বার, একটা নাম অ্যানোড তড়িৎদ্বার। ক্যাথোড এবং অ্যানোড বানানো হয় কি দিয়ে? কিছু না কিছু ধাতব পদার্থ দিয়ে, তামা দস্তা, কপার, জিঙ্ক, এটসেট্রা এটসেট্রা। সো যেটা দিয়ে বানানো হোক না কেন, এই যে তোমার চিকে দুটো তড়িৎদ্বার বানানো হয়, কোন ধাতব পদার্থ ব্যবহার করা হয়। এই ধাতব পদার্থ ব্যবহার করার জন্য ভেতরে একটা রোধ সৃষ্টি হয়। যখন মানে ধাতব পদার্থ ছাড়া কখনই আমরা ব্যাটারি তৈরি করতে পারি না। যদি আমি তোমাকে এই স্মল আর সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করি, যদি আমরা স্মল আর নিয়ে এখন আলোচনা করছি, ধরে নাও আমি বললাম এটা একটা ব্যাটারি। এটা কি ম্যাডাম না? এটা একটা ব্যাটারি। সো এই ব্যাটারি, অ্যাভারেটি ব্যাটারি, পিছনে একটা থালা থাকে, পিছনে একটা থালা থাকে না, আর সামনে একটা কি স্টিলের বুটকুলি থাকে, স্টিলের বুটকুলি বা স্টিলের একটা থালা থাকে, স্টিলের একটা মানে টুপি থাকে। সেই স্টিলের টুপিটা কি বলতো? পজিটিভ প্লেট, আর পিছনে যে এটা থাকে নেগেটিভ প্লেট। মানে এখানে যে তড়িৎদ্বার হিসেবে কাজ করে, দেখো এর ভিতরে একটা দেখবে তোমার কয়েল থাকে, একটা কয়েলের দণ্ড থাকে, দণ্ড। যদি ব্যাটারিকে ভেঙে দাও, ভিতরে দেখবে দণ্ড থাকে, ওটা কিন্তু তোমার ম্যাটেরিয়াল নয়। ম্যাটেরিয়াল ওই তো দণ্ডটা দিয়ে কি করে? দণ্ড দিয়ে তোমার থেকে চার্জ কালেকশন করে, কিন্তু চার্জ জমা করে কোথায়? এই স্টিলের থালার কাছে বা স্টিলের টুপির কাছে। আর এখানে একটা তোমার থালা থাকে, এই থালার মধ্যে কি নেগেটিভ চার্জ জমা হয়। তাহলে এদের কাছে চার্জ কালেকশন করা। তো এই ব্যাটারি বানাতে গেলে আমাকে দুটো পদার্থ ব্যবহার করতে হচ্ছে বা দুটো তড়িৎদ্বার ব্যবহার করতে হচ্ছে। অথবা আমার যদি মনে হয় যে আমি এই ব্যাটারিটা দেবো, তাহলে এটা একটা ব্যাটারি নাম লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ। কি অ্যাসিড সঞ্চয়ক কোষ? লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ। এই যে একটা ব্যাটারি, তাহলে এখানে একটা কি থাকে বলুন তো? তড়িৎদ্বার থাকে। ভেতরের দিকে চুড়ির মতো, মানে তোমার চিরুনির মতো কিছু তার থাকবে। এখানে একটা তড়িৎদ্বার থাকবে, এখানে একটা তড়িৎদ্বার থাকবে, ভেতরের দিকে চিরুনির মতো কিছু তড়িৎদ্বার থাকবে। একটু বোঝার চেষ্টা করে বুঝতে পারবে, টেনশনের কোনো কারণ নেই। এখানে কিছু তড়িৎদ্বার থাকে ব্যাটারিটা। তোমরা যদি কখনো এই ব্যাটারিকে ভাঙতে পারো, দাম একটু বেশি হয়, 15-20 টাকা হয়। বলেন দেখছি ক্লাস দেখুন, সমস্যা নেই, ওদের একটু আগ্রহ বাড়ছে বারো। শোনো, গন্ডগোল করো না, শোনো যে দেখছি দেখো। তো ব্যাপারটা কি দাঁড়ালো ম্যাডামরা? সাপোজ এটা পজিটিভ তড়িৎদ্বার, একটু শুনো না, এটা কি নেগেটিভ তড়িৎদ্বার? এটা কি বলতো? ক্যাথোড।
ক্যাথোড, এটা কি অ্যানোড। একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। আমরা যে তোমার হচ্ছে অ্যানোড, অ্যানোড আমরা যে অভ্যন্তরীণ রোধ নিয়ে আলোচনা করছি, অভ্যন্তরীণ রোধ জিনিসটা কি যদি বুঝতে না পারি তাহলে অভ্যন্তরীণ রোধ সম্পর্কে প্রশ্নগুলো অ্যান্সার দেবো কি করে, সে প্রশ্ন আসুক আর না আসুক ভবিষ্যতে আমি কাউকে বোঝাবো কি করে। প্রথম প্রশ্ন, রোধ দুই প্রকার, অভ্যন্তরীণ রোধ, বাহ্যিক রোধ। আমরা বাহ্যিক রোধ নিয়ে এখন কথা বলতে চাইছি না, আগে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ থাকে কোথায়? কোষের ভেতরে। কোষ মানে কি? সেটা হতে পারে একটা ব্যাটারি, সেটা হতে পারে একটা এরকম ব্যাটারি। ভেতরে কি থাকে বলুন তো ম্যাডাম? না, ভেতরে দেখি কিছু অ্যাসিড থাকে বা লিকুইড থাকে, তাই তো? অ্যাসিড বা লিকুইড থাকে। স্যার আপনি এগুলো কি আঁকলেন? একটা চিরুনির মতো, চিরুনির মতো এগুলো তড়িৎদ্বার। এদের কাজ হচ্ছে গিয়ে চার্জ কালেকশন করা, বেশি করে চার্জ কালেকশন করে এদিকে কি পজিটিভ চার্জ জমা করা, এদিকে কি নেগেটিভ চার্জ জমা করা। কারণ এক একটা মানে তড়িৎদ্বারের প্রকৃতি এক এক রকম হয়। ধরো তোমার তামা দস্তা বা কপার জিঙ্ক আমরা ব্যবহার করি, তামা দস্তা বা কপার জিঙ্ক। সো এখানে যে দুইটি তড়িৎদ্বার ব্যবহার করে, একটার নাম ক্যাথোড, একটার নাম অ্যানোড। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমি যদি এই তড়িৎদ্বার দুটো ব্যবহার না করি তাহলে কি আমার এই ব্যাটারি বানানো সম্ভব হবে? বা এখানে যদি আমি এই স্টিলের মানে তোমার যে টুপি আর থালা যদি না বসাই তাহলে কি আর আমার বানানো সম্ভব হবে? মানে আমি কি ব্যবহার করতে জানি না, আমি শুধু এটুকু বলতে পারছি যে এখানে আমাকে কঠিন ধাতব পদার্থ ব্যবহার করতে হচ্ছে বাধ্য হয়ে। আর যখনই আমি কঠিন ধাতব পদার্থ ব্যবহার করছি ফলে ভেতরে একটা ভোল্টেজ মানে ভেতরে একটা রোধ সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে? রোধ। সেই রোধটার নাম কি? অভ্যন্তরীণ রোধ। স্যার ভেতরে রোধ সৃষ্টি হবে কেন? কারণ ধরে নাও তুমি বাজার থেকে একটা ব্যাটারি কিনেছো, একটা ব্যাটারি কিনেছো, ব্যাটারির গায়ে লেখা আছে 7 ভোল্টেজ। তুমি যখন এটাকে তুমি কোনো একটা সার্কিটে অন করলে, দেখলে তুমি অ্যাপ্লাই করে দেখলে যে এখান থেকে বেরোচ্ছে 6.5 ভোল্টেজ। তুমি এবার আমাকে প্রশ্ন করলো, স্যার 0.5 ভোল্টেজ গেল কোথায়? আমি তো কম টাকা দিয়ে নেইনি আর উনিও কম দেয়নি। তুমি কি দোকানদারের সঙ্গে ঝামেলা করতে স্টার্ট করলে, আমাকে আপনি কম ভোল্টেজ দিয়েছেন কেন, আমার কাজ হচ্ছে না, আপনি 7 ভোল্টেজের ব্যাটারি দিন। তখন তোমাকে বলো তুমি এদিকে আসো, ওখান থেকে সিল কেটে তুমি ওখান থেকে একটা নতুন ব্যাটারি নিয়ে নাও, কালকে কোম্পানি থেকে এসছে। তুমি নিয়ে দেখলে 7 ভোল্টেজ লেখা আছে, আবার তুমি পরীক্ষা করলে দেখলে আবার 6.5 ভোল্টেজ ব্যবহার হচ্ছে। তোমার মাথা খারাপ, তুমি দোকানদারকে বললে আপনি আপনার ব্যাটারি রাখুন, আমার টাকা দেন, আমি আপনার কাছে ব্যাটারি নেব না। বলছে মশাই আপনার প্রবলেমটা কোন জায়গায়? আপনি কালকে একটা ব্যাটারি ফ্রি দিয়ে গেলেন, আজকে একটা ব্যাটারি বলছেন মানে ঠিক নেই। আপনি আপনার প্রবলেমটা কোন জায়গায় বলুন তো? বলছে যে আপনি লেখা আছে কত বলুন তো? 7 ভোল্টেজ। তাই যখন ব্যবহার করে 6.5 ভোল্টেজ কেন হবে? আপনি কি দিয়ে ভেবেছেন যে আমি ভোল্টামিটার দিয়ে ভেবেছি? আপনি কি পাগল? হ্যাঁ আমি পাগল, আমাকে টাকা দিন, আপনি ব্যাটারি নিন। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে গিয়ে এর ভেতরে কতটুকু ভোল্টেজ আছে ভেতরে মাপতেই হয়, সেটাকে পোটেনশিওমিটার দিয়ে মাপতে হবে। স্যার পোটেনশিওমিটার তো আমরা জানি না, কারণ এরপরে চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার যে কার্শফ বা কিরশফস ল, ওখানে আমরা পোটেনশিওমিটার শিখবো। মানে এর ভেতরে কতটুকু ভোল্টেজ আছে, 7 ভোল্টেজ, সেটাকে যে মাপতে হয় পোটেনশিওমিটার যন্ত্র ব্যবহার করতে হবে। আর যখন যন্ত্র যুক্ত করা হবে, বাইরে কতটুকু ভোল্টেজ সাপ্লাই করতে পারে সেটা মাপা হবে বিভব মানে ভোল্টামিটার দিয়ে। বোঝা গেল কি বললাম? তাহলে এর ভেতরে কতটুকু ভোল্টেজ আছে সেটা মাপা হবে কি দিয়ে? পোটেনশিওমিটার দিয়ে। যখন এটাকে যখন যুক্ত করবো, বাইরে থেকে যখন ভোল্টেজ যাবে কি দিয়ে মাপবো? সো ভোল্টামিটারে মাপলে কি হবে? প্রকৃত মানটা পাবো না। স্যার কম কেন আসলো? এটাই তো আসল প্রশ্ন। কারণ ভেতরে একটা রোধ আছে। এমন কোন যন্ত্র ডিজাইন করা সম্ভব নয় যে ভেতরে রোধ থাকবে না, কম হবে। অমুক কোম্পানি থেকে অমুক কোম্পানি ভালো হবে, কিন্তু জিরো হবে এরকম করা কেউ বলতে পারবে না। কমে যাবে, জিরো নেই। কারণ জিরো রেজিস্ট্যান্স ওয়ালা ব্যাটারি আমার জানা কোনো আইডিয়াল ব্যাটারি নেই। তার মানে কি দাঁড়ালো? আমি যদি কোনো কোষ বানাই, সে ব্যাটারি হোক বা কোনো কোষ হোক, আমি যদি বানাই তাহলে আমাকে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ভেতরে থাকতেই হচ্ছে আর কি। তাই এটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ। তো কেন? যখন এ সাপ্লাই করবে ভোল্টেজ, সাপ্লাই করার আগে যেহেতু নিজের একটা রোধ আছে, সে নিজেই কিছু ভোল্টেজ খেয়ে ফেলবে। অর্থাৎ যতটুকু লেখা আছে সেতটুকু সাপ্লাই করবে না, কিছু নষ্ট করবে। ওটা না নষ্ট বল। ডেফিনিশন কি? কোষের অভ্যন্তরে অভ্যন্তরীণ রোধের দরুন বিভবের যে পতন ঘটে বা বিভব যে নষ্ট হয় তার নাম নষ্ট বল। আর নষ্ট বল ঘটেই কিন্তু তোমার হচ্ছে কি এই অভ্যন্তরীণ রোধের জন্য। কথা বুঝতে পারি কি বললাম? আমরা যে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, ধরে নাও আমি তোমাকে এই সার্কিট থেকে একটু নতুন করে দেখানোর চেষ্টা করছি। হয়ে গেল, আমরা ছেড়ে দেবো। এটা কত বলতো? সাপোজ 20 ভোল্ট বা 10 ভোল্টেজ, একটু বোঝার চেষ্টা করো। 10 ভোল্টেজ, 10 ওহম। এখানে একটা ব্যাটারি যুক্ত করলাম, যে ব্যাটারি তোমার হচ্ছে গিয়ে
ভোল্টেজ কত তোমার সাপোজ 30 ভোল্ট, এবং যে অভ্যন্তরীণ রোধ আছে তার ওহম কত 5 ওহম। কত ওহম? তাহলে আমার প্রশ্ন, এটা ক্যাপিটাল আর এটা স্মল আর, এই বর্তনীর প্রবাহ মাত্রা সমান কি বলতো? প্রবাহ মাত্রা মানে কি? মোট রোধ, মোট তড়িৎচলক বল বাই মোট রোধ, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। শ্রেণীতে আছে, আমরা যদি পরে দেখব কিভাবে কাজ করে। সো ই সমান সমান কি হয়? ই সমান সমান আই আর প্লাস আই স্মল আর, বা এটাকে আমরা কি লিখতে পারি? আই স্মল আর সমান কি বলুন তো ম্যাডাম? না, ই মাইনাস আই ইনটু ক্যাপিটাল আর। ই এর মান কত? 30। সো আই এর মান কত? আই এর মান আমরা এখান থেকে বের করব। আই সমান সমান কত? আই সমান সমান তোমার 30/15। কত হয়? 30/15 মানে 2 অ্যাম্পিয়ার। সো 2 ইনটু ক্যাপিটাল আর মান কত? 10। তাহলে কত আসলো বলো তো? 10 ভোল্টেজটা কি হলো? নষ্ট হলো, কারণ এটাতে অ্যাপ্লাই কত হলো? অ্যাপ্লাই হলো 20 ভোল্টেজ, আর নষ্ট কতটা হলো? 10 ভোল্টেজ। তাহলে এটাই নষ্ট হলো। অর্থাৎ এই ব্যাটারিতে আমি যখন অ্যাপ্লাই করব, এই কারেন্ট যখন 2 অ্যাম্পিয়ার কারেন্ট যখন এর মধ্যে যাবে, কতটা ভোল্টেজ সৃষ্টি হবে? V = I আর 20 ভোল্টেজ। তাহলে কি ছিল কত? তাহলে অ্যাপ্লাই হচ্ছে কতটা? তো বাকি 10 ভোল্টেজ গেল কোথায়? কোষ নিজেই খেয়ে ফেলছে। কার জন্য? নিজের রোধের জন্য। কিভাবে আসলো? ডিজাইনের কারণে আসলো। আমি কিভাবে সেটাকে ডিজাইন করেছি। সো কোষের অভ্যন্তরীণ রোধের দরুন বিভবের যে পতন ঘটে তার নাম নষ্ট ভোল্ট। আমরা নষ্ট ভোল্ট সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমাদের আগে অভ্যন্তরীণ রোধটা জানতে হচ্ছে। তো একটা ছোট্ট প্রশ্ন লিখে নাও, জাস্ট তোমাদের লিখে দিচ্ছি, লেখার পরে আমরা ছেড়ে দেবো। তোমাদের কোশ্চেনটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমাদের এই কি বলতো অভ্যন্তরীণ রোধ, এখান থেকে ছোট্ট প্রশ্ন বোর্ড এক্সামে আসে। এটাকে বোর্ড এক্সামের কোশ্চেন, কিন্তু তোমাদের এমনি কোশ্চেন এটা বোর্ড এক্সামে আসে। এইচএস বলো, মাধ্যমিক বলো, সব জায়গাতেই আসে। মাধ্যমিকেও আসে, এইচএসও আসে। হ্যাঁ, মাধ্যমিকেও আসে, এইচএসও আসে, কারণ মাধ্যমিকে এই টপিকটা আছে। ঠিক আছে? কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল হুইচ ক্যান্সার ফ্যাক্টর শুড বি ডিপেন্ডেন্ট। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নাম্বার 1 কি কি আমরা বলবো? তড়িৎদ্বার দুটির প্রকৃতির উপর নির্ভর করে। তড়িৎদ্বার দুটির প্রকৃতির উপর নির্ভর করে। যেটা আমরা একটু আগে বললাম, আমি কি দিয়ে বানাচ্ছি তার উপর ডিপেন্ড করছে। যে ক্যাথোড এবং অ্যানোড যে প্লেট দুটো আছে, সেটা আমি কোন কোন পদার্থ দিয়ে বানাচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে। নাম্বার 2 তড়িৎদ্বার দুটি তরলে নিমজ্জিত অংশের উপর নির্ভর করে। তড়িৎদ্বার দুটির তরলে নিমজ্জিত অংশের উপর নির্ভরশীল। আর কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মানে আমি কি অ্যাসিড মেশাচ্ছি, কি ডাইলুট না লঘু নাকি গাঢ়, কি মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভরশীল। আর কি? তড়িৎদ্বার দুটি রাসায়নিক কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভরশীল। আচ্ছা, তড়িৎদ্বার দুটি মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো শোনো।
তাহলে আমরা যখন কোনো একটা ব্যাটারি বানাবো বা ডিজাইন করব, সেই ডিজাইনের জন্য যে অভ্যন্তরীণ রোধ সৃষ্টি হয় সেগুলো কোন কোন কারণে আসে। নাম্বার, আমি যে তড়িৎদ্বার দুটোকে চুজ করলাম ক্যাথোড এবং অ্যানোড প্লেট বানানোর জন্য, সে থালা হোক আর যাই হোক বা সে তড়িৎদ্বার হোক, আমি কোন পদার্থ দিয়ে বানানো সব ডিমান্ড করে। তুমি এমনি লোহা নিকেল দিয়ে বানানো তো হবে না, দেখো লোহা নিকেল দিয়ে ভালো হয় না, হয়তো হবে অতটা ভালো কালেকশন হয় না চার্জ, তাহলে যেটা ভালো হয় সেটা দিয়ে করতে হবে। তাহলে আমাকে চুজ করতে হবে কোন পদার্থটার ক্ষেত্রে চার্জ কালেকশন প্রপার্টি বেটার। সো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, এই তড়িৎদ্বার দুটির প্রকৃতির উপর নির্ভর করে। এবং তড়িৎদ্বার দুটি তরলে নিমজ্জিত, আমি কতটুকু ডুবিয়ে রেখেছি, যদি বেশি না ডোবাই তাহলে বেশি চার্জ কালেকশন হবে, যত বেশি ডোবাবো তত বেশি চার্জ কালেকশন। তার মানে কি, বেশি ডোবালে রোধ কমে যায়, বেশি চার্জ কালেকশন হবে, ভোল্টেজ বেড়ে যায়, আর কম ডোবালে কি রোধ বেড়ে যায়, ডিপেন্ড করছে কি নিমজ্জিত অংশের উপর। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক প্রকৃতির উপর আমি এখানে কি মেশালাম, তোমার হচ্ছে কি HCl নাকি লঘু HCl নাকি H2SO4 নাকি তোমার হচ্ছে কি ভারী জল নাকি কি মেশালাম, কি দিয়ে আমি সেটাকে তৈরি করলাম। যে আমরা ইলেকট্রোলাইজ ঘটনা ঘটাবো, হাইড্রোলাইজ ঘটনা ঘটাবো, সেখানে আয়ন যে তৈরি করবো, সেটা আমরা কোন পদার্থ ব্যবহার করলাম সেই পদার্থের প্রকৃতির উপর ডিপেন্ড করছে। অর্থাৎ এক একটা পদার্থের প্রকৃতির জন্য এক এক রকম রোধ সৃষ্টি হবে, অভ্যন্তরীণ রোধ। মানে অভ্যন্তরীণ রোধটা ভেতরের সবটা ভেতরকার ডিজাইনেবল বিষয়। আর তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্বের উপর, স্যার এটা কেন বলছেন? পুরোনো যে ব্যাটারিগুলো ছিল আগেরকার, সেই ব্যাটারিগুলোতে দেখবে যে এই দূরত্বগুলো অনেক দূরে ছিল। এখনকার নতুন আধুনিক যুগতি ব্যাটারিগুলো দেখবে এই দুটো মানে তড়িৎদ্বার পাশাপাশি থাকে। কেন স্যার? কারণ তড়িৎদ্বার যদি দূরে থাকে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়। আর চার্জ মানে আমরা কুলম্বের সূত্র কি জানি, যে Q1 Q2/r², এর মধ্যে আধান থাকে, এর মধ্যে আধান থাকে, ফলে কি অ্যাট্রাকশন ফোর্স, বিপরীত প্রকৃতির আধানের যে অ্যাট্রাকশন ফোর্স সেটা কমে যায়, কারণ ডিস্টেন্সটা বেশি। যদি কাছাকাছি রাখা হয় তাই অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হবে, ফলে চার্জ কালেকশন প্রপার্টি আরো বেড়ে হয়। অর্থাৎ তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে, আর এটসেট্রা। হ্যাঁ, বাধা কম হচ্ছে, চার্জ কালেকশন মানে চার্জ প্রপার্টিটা কালেকশন প্রপার্টিটা বেড়ে যাবে, মানে রোধ কমে যাবে আর কি। তো এই হচ্ছে কি আমাদের অভ্যন্তরীণ রোধ। আমরা অভ্যন্তরীণ রোধের পার্ট আমরা এখন শেষ করলাম না, আরও আছে। তো আমরা আগামী দিন এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিয়ে শুরু করব, কারণ অভ্যন্তরীণ রোধের ধারণাটা আমরা বুঝতে পেরেছি। এবার অভ্যন্তরীণ রোধ এর উপর ভিত্তি করে তোমাদের কার্শফ যখন চ্যাপ্টার শুরু হবে, দেখবে কার্শফের চ্যাপ্টারে অভ্যন্তরীণ রোধের রাশি মানে নির্ণয় বলে একটা প্রশ্ন আছে। ওটা আবার ওই কোশ্চেনটা হট কোশ্চেন, মানে বোর্ড এক্সামের জন্য 3 নম্বরের প্রশ্ন। অর্থাৎ অভ্যন্তরীণ রোধের শেষ কথাটা বলাটা মুশকিল হয়ে যাবে। বোঝা গেলে কি বললাম? তো এই হচ্ছে কি ছোট্ট আলোচনা, তোমাদের সঙ্গে একটু হালকা করে আমি একটু পরিচয় করে দিচ্ছি। তোমরা যদি কিছু বলতে চাও বলবে, হ্যাঁ, তোমাদের সঙ্গে হালকা করে পরিচয় করি। তোমরা কি সবাই ভালো আছো? তোমরা কি আমার ক্লাস বুঝতে পারো? না বুঝতে পারো ডিরেক্টলি সবাইকে বলে দাও যে ক্লাস বুঝতে পারি না, তোমরা কেউ ভিডিও দেখো না। আর যদি বুঝতে পারো সেটা বলে দাও। তোমরা কি সবার বাড়ি অনেক দূরে, সব গুলো দেখতে পড়াশুনো করে সুন্দর, এরা মানে বলেন ম্যাডাম আপনারা কিছু বলবেন? ইয়ে মারছেন মানে তাড়া করছেন যে কি ব্যাপার, কি সমস্যা? সো এ আবার ঘুমিয়ে গেছে কেন, কি সমস্যা? সো ভিডিও and wait for my next class.